আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। এটা কি শুনলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে? একেবারে উত্তরবঙ্গের সভা থেকে কার্যত স্বীকার করে নিলেন যে রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। তার কারণ তিনি বলছেন, আমি সরি যে প্রশাসন সব দেখেও চোখ বন্ধ করে বসে থাকে। কিসের ভয়ে? নির্বাচন কমিশন সরিয়ে দেবে? যে প্রশ্নগুলো বিরোধীরা করতেন যে এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এতদিন পর অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই স্বীকারোক্তি শোনা গিয়ে কিছুটা নিশ্চিন্তি হওয়া গেল। তবে কেন বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে প্রশাসনের দিকে আঙুল কেন তুললেন হয়তো এই কারণে, এই মুহূর্তে প্রশাসনের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন। তিনি হয়তো নেই বলেই উন্মুক্তভাবে প্রশাসনের খোলাখুলি সমালোচনা করলেন, এবং তাও আবার উত্তরবঙ্গে, যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। খুব স্বাভাবিকভাবেই সেখানকার আইপিএস আইএসদের উপর একটু তো রাগ হবেই। তারা কি মেশিনারিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা তৃণমূল নেত্রীর কথায় কি সঠিকভাবে পরিচালনা করছেন না বলেই তাদের ওপরে এমনটা রাগ? আসুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্যটা শোনাই আপনাদের। আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদ বাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন, সবাই জানে। শুনলেন বন্ধুরা, সম্ভবত এটি আর্কাইভে রেখে দেওয়ার মতো একটি ছোট্ট ক্লিপ, যেখানে মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিচ্ছেন। এটাতে আপনাদের হাসি পেল নাকি সত্যি সত্যি মনে হলো? কমেন্ট সেকশনে লিখে জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জনসভা থেকে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করছেন যে মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনার হাতিয়ার এনআইএ কেন? কখন এই প্রশ্নটা করছেন না, যখন বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে 2 সন্দেহভাজন জঙ্গি মুসাফির হুসেন সাজিব এবং আব্দুল মাটিন আহমেদকে গ্রেপ্তার করছে এনআইএ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে গিয়ে, ঠিক তখনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে আপনাদের হাতিয়ার কেন এনআইএ। অর্থাৎ আমরা বলি ন্যাড়া বেলতলায় একবার যায়, কিন্তু বোধহয় আমাদের রাজ্য প্রশাসন বেলতলায় বারবার যেতেও কখনোই কোনো দ্বিধা বোধ করেন না। যদি করতেন তাহলে এই প্রশ্ন করতেন না। কি ভয়ানক 2 জন জঙ্গি ঘাপটি মেরে 27 দিন ধরে আমাদের রাজ্যের এক হোটেল থেকে আরেক হোটেল চেঞ্জ করে লুকিয়ে থাকলো। যে কোনো সময় ভয়ানক কাণ্ড ঘটতে পারত আমাদের এই প্রিয় রাজ্যে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে যখন তারা তদন্তে এসেছিলেন এবং রাজ্য পুলিশের যখন সহায়তা নিয়েছিলেন, খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি স্টেট সাবজেক্ট, তারপরেও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হয়ে এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে সত্যি আর বলার কিছু থাকে না। মানুষ আপনাকে এতই ভালোবাসে, এতই ভোট দেয়, তাহলে এনআইএ কেন? আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন? আপনার হাতিয়ার এনআইএ কেন? আপনার হাতিয়ার সিবিআই কেন? আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন? আপনার হাতিয়ার ইডি কেন? এই রাজ্যকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়? এই উত্তর বোধহয় ভোট বাক্সে পড়া উচিত প্রত্যেকটি মানুষের। এবং সব থেকে চিন্তার কারণ কি জানেন?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছেন। তারা হয়তো কেউ কেউ ভাবছেন সত্যি সত্যি এনআইএ, ইডি, সিবিআই এরা মানুষের শত্রু, বিএসএফ মানুষের শত্রু। যেমন ভাবে বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন তারা অনেকেই মনে করছেন হয়তো মুখ্যমন্ত্রী সঠিক দিকে নির্দেশনা করছেন, এবং সেই কারণেই বোধহয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ের ওপর হাত তুলতে দ্বিধাবোধ করছে না পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কিছু কিছু মানুষজন। যে সমস্ত তদন্তকারী সংস্থাদের ধন্যবাদ দেওয়া উচিত, যে ভয়ঙ্কর দুই জঙ্গি ঘাপটি মেরে বসেছিল, যে কোনো সময়ে বিপদ ঘটাতে পারত, তাদের যখন উদ্ধার করে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে এনআইএ, ঠিক সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত এনআইএর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এবার আপনাদের আরো একটি ছোট্ট ভিডিও দেখাবো মুখ্যমন্ত্রীর। শুধু সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, তার ভাষাটা শুনুন। তুই তুকারি করছেন, কাকে তুই তুকারি করছেন একটু খেয়াল করুন তো। এবং ভিডিওতে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু কান খুলে শুনুন। বললেন সবিতেই বেশি ফোড়ন কাটছে, তারপরে বলছেন যে রাজ্য পুলিশ 2 ঘন্টার মধ্যে গিয়ে ধরে ফেলেছে, এবং তারপরে কি বলছেন, বলছেন তোর দিল্লি শেফ, তোর উত্তরপ্রদেশ শেফ, তোর বিহার শেফ। একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, যাকে সাধারণ মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তিনি তুই তুকারি করছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে। বলি বেশি ফোড়ন কাটে, ফোড়নবাজ। ফোড়নবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। আমরা বলি বলছেন তোর বিহার শেফ, তোর উত্তরপ্রদেশ শেফ। আমি বুঝতে পারছি না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে ভাবেন? যদি না ভাবেন তাহলে এই ধরনের কথাবার্তা কেন বলছেন? তাও আবার তুই তুকারি করছেন। রাজনীতির সৌজন্যতার তো মিনিমামটুকু রাখা উচিত। প্রশাসনিক প্রধান হয়ে এই বক্তব্য রাখলে তার ফ্যান ফলোয়াররা কি শিখবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিকে খেয়াল রাখছেন? এবং তিনি যেটি বললেন যে রাজ্য পুলিশ নাকি 2 ঘন্টার মধ্যে গিয়ে ধরে ফেলেছেন। আচ্ছা, 27 দিন ধরে লুকিয়েছিলেন এই মারাত্মক 2 জঙ্গি আমাদের এই রাজ্যে, টের পেয়েছিল রাজ্য পুলিশ? রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বা আমাদের প্রশাসনের ইন্টেলিজেন্স কি টের পেয়েছিল এরকম ভয়ানক 2 জন জঙ্গি লুকিয়ে রয়েছে আমাদের রাজ্যে? যখন এনআইএ তদন্ত করতে আসলো, এনআইএ যখন ইনফরমেশন দিল, তারা যখন রাজ্য পুলিশকে সাথে নিয়ে গিয়ে অপারেশনে নামলো, তার পুরো কৃতিত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় একাই নিজের প্রশাসনের ওপর নিয়ে নিতে চাইছেন। এটাই হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা সব সময় এই একই ধরনের কাজকর্ম তিনি করেন। তার কারণ যে সন্দেশখালীতে মহিলারা বারবার দাবি করছিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, তখন শেখ শাহজাহান কোথায় লুকিয়েছিলেন জানি না। দীর্ঘ 50 দিন পর যখন কলকাতা হাইকোর্টের ইন্টারভেনশনের পর বাধ্য হলো এই রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করতে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জনসভা থেকে বলছেন যে রাজ্য পুলিশই নাকি তাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রেপ্তার করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন যে আমাদের রাজ্য জঙ্গিদের জন্য একেবারে সেফ করিডোর হয়ে গিয়েছে। তার কারণ তারা খুব ভালোভাবেই জানেন এখানে থাকলে তাদের টিকিটি কেউ খুঁজে পাবে না। কারণ এখানে রাজ্য প্রশাসন তারা শুধুমাত্রই ভোটে ব্যস্ত, কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কিভাবে আটকাবে, অথবা কলকাতা হাইকোর্টের কিভাবে নিন্দা করবে। পুলিশ প্রশাসনকে অকেজো করে রেখে দেওয়া হয়েছে বলে বারবার দাবি করছেন বিরোধীরা। ইন্টেলিজেন্স যখন বারবার বিফল হচ্ছে, সেই কারণে কি পশ্চিমবঙ্গ বিভিন্ন জঙ্গি কার্যকলাপ ক্ষেত্রের সেফ করিডোর হয়ে উঠছে? বিরোধী দলনেতার প্রশ্ন তেমনটাই, শুনুন। 2 জন মাস্টার মাইন্ড তারা এই পশ্চিমবঙ্গে শেল্টার নিয়ে লুকিয়েছিল, তাদেরকে এনআইএ অ্যারেস্ট করেছে, কাঁথি থেকে অ্যারেস্ট করেছে। এবং অমিত মালব্য টুইট করেছেন মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের একটা নিরাপদ। ওটা সেকেন্ড পার্ট ছাড়ুন, আপনি যে ঘটনাটা বলছেন বলুন। আমি এটা জেনেছি, কাঁথি আমার হোম টাউন জানেন, আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি
তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। শুনলেন বন্ধুরা, রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনের ব্যর্থতার কথা স্বীকার করে নেন, এর পরেও কেন মানুষের কাছে তিনি ভোট চাইবেন এর উত্তর জানি না তৃণমূল কংগ্রেস দিতে পারবে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে এনআইএ পশ্চিমবঙ্গবাসীর জন্য এত বড় উপকার করলো, তাদের ইন্টেলিজেন্স লাগিয়ে এইভাবে দুজন ভয়ঙ্কর জঙ্গিকে গ্রেপ্তার করলো, এর পরে তো তৃণমূল কংগ্রেসের সম্বিত ফেরা উচিত ছিল। যে কথাগুলো, যে রাজনৈতিক আক্রমণগুলো তারা এনআইএর বিরুদ্ধে ক্রমাগত করে আসছে, এই পশ্চিমবঙ্গ থেকে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করার পর অন্তত পশ্চিমবঙ্গের মান সম্মান একদিকে বাঁচালো, তেমনি পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের জীবন পর্যন্ত বাঁচিয়ে দিল এনআইএ। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক ওই দিনেই এনআইএ কে একেবারেই তুলোধনা করছেন। জানি না এটা কোন রাজনীতি, আপনারাই ভালো বলতে পারবেন। তার কারণ হচ্ছে, আপনারাই ভোট দিয়ে এই রাজ্যের শাসক দলকে ক্ষমতায় এনেছেন। আসুন এবার আপনাদের আরো বেশ কিছু তথ্য দিয়ে রাখি গত দিনে যেগুলো ঘটে গিয়েছে আমাদের রাজ্যে। দাড়িভিট মামলা রাজ্যের সম্মান নষ্ট করছে খোদ মুখ্য সচিব। আবার ভৎসনা আদালতে দাড়িভিটে নির্বিচারে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির ভূমিকা আবার সমালোচিত হলো কলকাতা হাইকোর্টে। শুধু সমালোচনাই নন, এনারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার না মানায় এদের বিরুদ্ধে রুল জারি করে একেবারে কলকাতা হাইকোর্টের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন রাজশেখর মান্তা। আর এই ঘটনা থেকেই প্রমাণ হচ্ছে যে আমাদের স্টেট মেশিনারিকে কোনভাবে ইউজ করছে আমাদের রাজ্য প্রশাসন। ঠিক একই ঘটনা পরেরটা আপনাদের দেখাবো। মথুরাপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেন নেননি, ওসিকে শোকজ করলো হাইকোর্ট। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েও এফআইআর দায়ের না করায় মথুরাপুর থানার ওসিকে শোকজ করলো কলকাতা হাইকোর্ট। হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নের টাকা ৯/৬-এর অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপম মিস্ত্রি। তারই ভিত্তিতে এই পদক্ষেপ। আচ্ছা, এই ঘটনাগুলো প্রমাণ করছে না যে রাজ্য পুলিশ প্রশাসন বারবার দুর্নীতিগ্রস্তদের পাশেই, এমনকি কলকাতা হাইকোর্টের তরফ থেকে তলব করা হলেও সেগুলোও না মানার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কেন এই ঘটনা ঘটছে? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ওপেন মঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের একাংশের বিচারপতিদের সমালোচনা করতে পারেন, তাহলে তারই অধীনস্থ পুলিশ প্রশাসন যে এইভাবে ব্যবহার করবেন সেটাই স্বাভাবিক। আপনাদের শোনাবো গতদিনে আরো একবার কলকাতা হাইকোর্টের সমালোচনা করে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। শুনলেন বন্ধুরা রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্য। তাহলে খুব স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন কেন দুর্নীতির তদন্ত করবে না তার উত্তর বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আর যদি সত্যি সত্যি জানেন তাহলে ভোট বাক্সে এর পরিণতি আমরা দেখতে পাবো হয়তো লোকসভা নির্বাচনে। আসুন পরের আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবো। বিজেপি দায়ী হলে কোর্টে জামিন পেলেন না কেন? কেজরির গ্রেপ্তারি নিয়ে পাল্টা প্রশ্ন রাজনাথের। আপনারা জানেন আমাদের রাজনৈতিক নেতৃত্বরা বারবার বলে থাকেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই যদি হয়, যদি মেনে নেওয়া হয় যে জোর করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে নরেন্দ্র মোদীর জামানার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা,
তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হাইকোর্টে কেন জামিন পাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর কি এত বড় প্রভাবশালী মুখ্যমন্ত্রী দিতে পারবেন? তার তো আইন আদালত বা টাকা পয়সা বা প্রভাবের কোনো অভাব নেই, যথেষ্টই প্রভাবশালী তিনি, যে জোর করে তাকে কেউ ঢুকিয়ে রাখতে পারবে। তিনি সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারবেন না, কিংবা তিনি টাকা পয়সার অভাবে বড় বড় লয়ার দাঁড় করাতে পারবেন না, এমনটা নয়। তাহলে বিরোধীদের যে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেটা নিশ্চিতভাবে সত্য নয়। সত্য হলে কোর্টের কাছেও আপনারা প্রমাণ করতে পারতেন। আর কোর্টে যেহেতু প্রমাণ করতে পারছেন না, তাই রাজনৈতিকভাবে যাতে দুর্নীতির পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনাদের কিছু করতে না পারে, সেই কারণেই কি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে? আজকে এই প্রশ্নটি রেখেই শেষ করব আপনাদের কাছে পর্বটি। আপনারা লিখে জানান, কেন বিরোধী দলগুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকাকে এইভাবে মানুষের সামনে নিয়ে আসছে? বলছে তারা নাকি মানুষের ক্ষতি করে দেবে। আসলে কি নিজেদের দুর্নীতিগুলো চাপা দিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্ত্রগুলো ভোঁতা করে দেওয়ার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি? আপনারা কি মনে করছেন? আপনারা যারা সাধারণ মানুষ ভোটের লাইনে গিয়ে ভোট দেবেন, আপনাদের কি মতামত? আজকে দেখা যাক সিম্পল অ্যাজ এবিসির একেবারেই কমেন্ট সেকশনে আপনাদের মতের প্রতিফলন কি হচ্ছে, সেটা আপনারাও নিজে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন সাধারণ মানুষ কি ভাবছেন। এনিওয়ে, এখনকার মতো এখানে শেষ করলাম।